দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। মূল আলোচনায় যাবার আগে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরদৌলা। মূল আলোচনায় যাবার আগে আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আছেন জনাব রেজওয়ান হক, মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক, আছেন জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ সময় করে আসার জন্য। দর্শক, আপনারা জানেন যে আজ 25 মার্চ গণহত্যার বিভীষিকাময় কাল রাত। আর কিছুক্ষণ পরই বাংলাদেশ উদযাপন করবে 54তম স্বাধীনতা দিবস। যাদের প্রাণ আর সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের স্মরণ করে শুরু করছি আজকের মুক্তবাকের এই পর্ব। আজ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই তিনজনই শুনেছেন। ভাষণে তিনি আবারও নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মাঝে আগে যা বলেছিলেন সেটি। এবং তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে এবং প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হলো। এছাড়া তিনি তার বক্তব্যে গুজবের কথা বলেছেন। গুজবের বিরুদ্ধে লড়াইটা যেন আরও শক্তিশালী করা হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি শুরুতেই জনাব আবু আলম শহীদ খান আপনার কাছে যেতে চাই, প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রধান উপদেষ্টা আজকে যা যা বলেছেন এতে খুব নতুন কিছু আসেনি। আপনি যে নির্বাচনের বিষয়টা আনলেন সেটা তো ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচন, এটা তো অনেক দিন ধরেই বলা হচ্ছে এবং মাঝখানে একটা মার্চ এসছিল, ওটা এখন নাই। এখন ডিসেম্বর থেকে জুন, তো এর মধ্যে মার্চ, ফেব্রুয়ারি, এপ্রিল এইসব থাকতে পারে। তো এইটা নতুন না, তো উনি এটা বলছেন। কিন্তু ওই নির্বাচনটা কোন নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে নাকি জাতীয় পার্লামেন্টের নির্বাচন হবে, এবং নির্বাচনের রূপরেখাটা আসলে কখন ঘোষণা করা হবে, মানে এখন যদি আমরা এপ্রিল মাসেও চিন্তা করি যে আমরা ডিসেম্বরে থেকে জুন, এটা বড় সময়। সুতরাং ডিসেম্বরে নির্বাচন করতে হলে কিন্তু আপনাকে মিনিমাম 70-80 দিন আগে শিডিউল ডিক্লেয়ার করে এই প্রিপারেশনটা থাকতে হবে। আমাদের নির্বাচন কমিশনের কথা বলেছেন উনি, যে নির্বাচন কমিশন প্রস্তুত নির্বাচন করার জন্য। তো অনেক সংস্কারের বিষয় আছে, সেই সংস্কারগুলোর ব্যাপারে জাতীয় ঐক্যমত্য হতে হবে, তারপরে আবার নির্বাচনের বিষয়টা সামনে চলে আসবে। তো ওইখানেও আমি আজকেও তার ভাষণের মধ্যে দিয়ে নির্বাচনটা ঠিক কখন হচ্ছে, কি নির্বাচন হবে, সংস্কার কতটা করা হবে এবং সংস্কারের মধ্যে দিয়ে আমরা কি ধরনের নির্বাচনে যাব, খুব নিশ্চিত হওয়ার মতো কিছু উনি বলেন নেই, আগের কথাই। সুতরাং এটার মধ্যে ওই ফাঁকটা থেকে যাচ্ছে যে আসলে নির্বাচনটা ডিসেম্বরে হবে নাকি জুলাই হবে, না আদৌ এর মধ্যে হবে কিনা। উনি বলেছেন যে উনি এটার মধ্যে করতে চান, কিন্তু তার আরও অন্যান্য যে কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো যখন আমরা আলোচনা করব তখন রোডম্যাপ ঘোষণা ছাড়া, শিডিউল ঘোষণা ছাড়া আসলে আপনার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে ডিসেম্বরে হবে না জুলাইতে হবে। জি, এবং নির্বাচন কমিশন প্রস্তুত বললেও আসলে কি নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের কথা বারবার বলেছে। স্থানীয় নির্বাচনের বিষয়টা আসছিল, ওটা আজকে আসে নেই, কেন ওখানে একটা দাবি আছে অনেকের যে এনসিপি যিনি আছেন উনি হয়তো বলবেন যে স্থানীয় নির্বাচন আগে। জামাতও এটা চায়, কেউ চায়, ছোট ছোট দল, নতুন দল, তারা স্থানীয় নির্বাচন আগে চায়। সুতরাং ওটাও একটা ব্যাপার আছে যে স্থানীয় নির্বাচন কবে। বাট ওনার বক্তব্যে স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কথা বলা হয়নি, কারণ ওইটা নিয়ে তো কোনো ঐক্যমত্য নাই। তো ঐক্যমত্য যদি হয় তাহলে স্থানীয় নির্বাচনটাও সামনে চলে আসতে পারে। জি, জনাব রেজওয়ান হক, আপনার কাছে যেতে চাই। এই প্রসঙ্গেই জানতে চাই ছোট করে প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আপনার কাছে মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করেছেন কিনা, আপনার অবজারভেশন। না, আমি আলম ভাইয়ের সাথে মোটামুটি একমতই। নতুন একেবারে নতুন কোনো কথা আসলে অর্থে দেখি নাই। ইলেকশনের ব্যাপারে যেটা আলম ভাই বলছিলেন তার সঙ্গে আমি যদি একটু যোগ করি যে হ্যাঁ, এটা সত্য যে গণপরিষদ নির্বাচন হবে না সংসদ নির্বাচন হবে সেটি তিনি বলেন নাই। কারণ আমার মনে হয় যে বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি এবং আরও কয়েকটা দল তারা আপনার গণপরিষদ নির্বাচনের বিষয়ে বলে, এবং আরেকটা দাবি আছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। যদিও জাতীয় নির্বাচনের কথা যেহেতু বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনটা আপাতত বোধহয় আলোচনার মধ্যে আর আছে ওই অর্থে। তবে সুনির্দিষ্টভাবে কেন বলা হচ্ছে না সেটার আমার ব্যাখ্যা যেটা আমি বুঝি সেটাই প্রধান উপদেষ্টা এটা অনেক আগেও বলেছেন। রিসেন্টলি যে সমস্ত মিটিং হয়েছে যেখানে ইলেকশনের কথা তিনি বলেছেন, সেখানে বলেছেন যে সংস্কারের ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ। ছোট মানে
অল্প কিছু সংস্কার করে যদি করতে হয়, সবাই মিলে যদি অল্পর মধ্যে থাকতে চায়, বেশির মধ্যে যেতে না চায়, এই ব্যাপারে যদি কোনো ঐক্যমত না হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। সেটিও কি খুব পরিষ্কার যে ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যেটি যেটি ধরেন, আমি যদি বিএনপির কথাই ধরি, বিএনপি যেটা বলছে যে এখন একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন করার জন্য যেটুকু করা দরকার, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার, মানে নির্বাচন রিলেটেড যে সমস্ত রিফর্মসগুলি আছে সেগুলি শুধু তারা করতে বলছে, এর বাইরে যেতে চাচ্ছে না। বাকিটা পরবর্তী সংসদ, পরবর্তী সরকার করবে, এটা তারা বলছে। তো সেটি হচ্ছে ছোট সংস্কার, ছোট প্যাকেজ। আর বড় বড় আরও যদি কিছু সংস্কার আমরা করতে রাজি হই সবাই মিলে, তাহলে ইলেকশনটা হবে আগামী বছরের জুনের মধ্যে। তো এখন ছোট প্যাকেজ হবে না বড় প্যাকেজ হবে, এটা আসলে নির্ভর করছে জাতীয় ঐকমত্য কমিশন যে আলোচনাটা শুরু করেছে তার উপরে। অনেক দলের সঙ্গে আলোচনা হয়েছে, কিছু কিছু দল তাদের মতামত জমা দিয়েছে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় নাই। এই আলোচনার মধ্যেই আসলে ঠিক হবে যে কনসেনসাস কোন কোন বিষয়ে সংস্কারের কনসেনসাস হচ্ছে, তার উপর নির্ভর করছে। আপনার কি মনে হচ্ছে যে কতদিনের মধ্যে একটা নির্দিষ্ট রূপরেখা আমরা পাবো বা পেতে পারি? ধরেন আলোচনা তো শুরু হয়েছে, ঈদের পর থেকে আবার শুরু হবে। মাসখানেকের মধ্যে আমার মনে হয় বুঝতে পারবো আমরা যে ইলেকশনটা মানে কনসেনসাস কতটুকু হচ্ছে রিফর্মের ব্যাপারে। আর আলম ভাই যেটা বলছেন যে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে, ইয়েস, মানে 3 মাস আগে তো আপনাকে মোটামুটি একটা শিডিউল ডিক্লেয়ার করতে হবে। ইলেকশন কমিশন প্রস্তুত, তিনি বলেন না, এরকম বলেছেন ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে। এখন গণপরিষদ নির্বাচন যদি এই জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুক্ত হয়, তাহলে প্রস্তুতির ব্যাপারটা একটুখানি ভিন্ন হবে। তো আমার মনে হয় যে মাসখানেকের মধ্যে বিষয়টা পরিষ্কার হবে যে আমরা আসলে কোন নির্বাচনের দিকে যাচ্ছি এবং কবে নাগাদ ইলেকশন, মানে ডিসেম্বরের মধ্যেই হবে নাকি এটা আগামী বছরের জুনের দিকে গড়াবে, সেটি বোঝার জন্যে ঈদের পর নতুন করে আলোচনা শুরু করে মাসখানেকের মধ্যে এটা ক্লিয়ার হবে বলে আমার কাছে মনে হয়। জনাব সারওয়ার তুষার, আপনার কাছে যেতে চাই। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটি করতে পারেন। আর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গুজবের কথা বলেছেন আলাদা করে, এবং গত রবি সোমবার মোটামুটি ঢাকা শহর একটা গুজবের শহরে পরিণত হয়েছিল। বারবার আমরা শুনছিলাম যে জরুরি অবস্থা কি চলে আসে কিনা, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ধরনের পোস্ট ছিল। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কোন ঘটনাকে কেন্দ্র করে আসলে এই গুজবটি ডালপালা মেরেছিল। আপনাদের দলের হাসনাত আবদুল্লাহ তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যেখানে তার এবং সার্জিস আলমের সঙ্গে সেনা প্রধানের, তিনি যদিও সেনা প্রধানের কথা বলেননি, কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহে আমরা সেনা প্রধানের সঙ্গে তার বৈঠকের কথা জানতে পারি। এই বিষয়টি নিয়ে এনসিপি আসলে বিষয়টিকে কিভাবে দেখছে সেটিও জানতে চাই। এবং এনসিপি বা এনসিপির কেউ কি সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানাতে চাইলো, বা পুরো ব্যাপারটিতে কি এনসিপি কিছুটা অসুবিধাজনক অবস্থায় পড়ে গেল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে প্রধান উপদেষ্টা আজকের যে বক্তব্য, সেখানে তিনি এটা বোঝা যাচ্ছে যে সামনে ঈদ এবং আগামীকাল মহান স্বাধীনতা দিবস, তিনি সম্ভবত আগামীকাল চীনে যাচ্ছেন। এইসব মিলিয়েই তিনি মনে করেছেন যে দেশের জনগণকে অ্যাড্রেস করা দরকার, উনি করেছেন। সেখানে যেটা ভাই বলেছেন, খুব বেশি নতুন কথা নেই, উনি ওনার পুরনো কথাগুলোকে আবার রিপিট করেছেন। তার মধ্যে একটা আছে নির্বাচন প্রশ্ন, যে ডিসেম্বর টু জুন, এটা উনি কনসিস্টেন্টলি কিন্তু এটাই বলেছেন। এর বাইরে একটা গুরুত্বপূর্ণ পুরনো কথা হলেও কথাটা আবার উনি অ্যাসার্ট করেছেন, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। এটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যে এই সরকার অন্তত চেষ্টা করছে। পারবে কি পারবে না সেটা অন্য অনেক কিছুর উপর নির্ভর করবে, কিন্তু এটা সরকার চায়। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো সরকার এটা চায়, এটা একটা বড় জিনিস। এর বাইরে হচ্ছে উনি গুজব নিয়ে কথা বলেছেন। গুজবের প্রশ্নটা তো এটা সত্যি, গত কয়েকদিন ধরে দেশের ভেতরে, দেশের বাইরে, এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর গুজব ছড়ানো হচ্ছে। জরুরি অবস্থার গুঞ্জন, তারপর আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজারের মতো পত্রিকা বারবার বাংলাদেশের সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, যে ইউনূস সাহেব পালিয়ে যাচ্ছেন চীনে এবং সেনাবাহিনী টেক ওভার করবে, এরকম একটা পরিস্থিতি। আমাদের দেশেও কোনো মানে দেশের বাইরে অবস্থানকারী কোনো মানে সাংবাদিক ছিলেন আগে, এরকম ব্যক্তি, তারাও কিন্তু এগুলো প্রচার করেছেন যে জরুরি অবস্থা জারির ব্যাপারে। যে গতকালকে সম্ভবত সেনাপ্রধান সেনাবাহিনীর কর্মকর্তাদের সামনে একটা ব্রিফ করেছেন আর কি, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, মানে সেনাবাহিনীর অভ্যন্তরীণ। সেখানে তারা রেগুলার কাজের আপডেট, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সেনাবাহিনীর ভূমিকা, এগুলো নিয়ে কথা বলেছেন। কিন্তু এই মিটিংটার কথা যেহেতু আগে অনেকে কেউ জেনেছেন, তারা এটাকে কেন্দ্র করে বলার চেষ্টা করেছেন যে তারা এখানে বসেছেন ওই 2 আগস্টের মতো,
যে এখান থেকে জরুরি অবস্থার ব্যাপারে তারা একটা মুভ নেবেন এরকম আর কি, কিন্তু দেখা গেছে এরকম কিছু না। আমাদের মানে কাছে আপনি অফিসার্স অ্যাড্রেসের কথা বলছেন। রাইট, আমাদের কাছে মনে হয়েছে যে মানে মনে হচ্ছিল যে এই জরুরি অবস্থা জারি আমি কোনো বাস্তবতা দেখি নাই আর কি, এবং সেনাবাহিনী বারবার একই ভুল করবে না, তাদের সামনে 111-এর অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা সতর্ক ছিলাম যে কি হচ্ছে এবং গুজব থেকে যে কোনো কিছু ঘটে যেতে পারে সেই রকম সতর্কতা আমাদের ছিল, কিন্তু আমরা খুব বেশি মানে এটা নিয়ে বিচলিত ছিলাম না যে জরুরি অবস্থা জারি করা যাচ্ছে। জরুরি অবস্থা হলে কি করতে হবে সেটা আমরা জানি, জরুরি অবস্থা হলে আপনাকে জরুরি অবস্থার স্ট্রেইট ফরওয়ার্ড বিরোধিতা করতে হবে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক পজিশন। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের দলের অবস্থান এই ঘটনাকে কেন্দ্র করে, এটা আমি অন্য অনেকগুলো জায়গায় বলেছি, এটা একটা খুবই অনানুষ্ঠানিক বৈঠক ছিল তাদের, প্রায় ঘরোয়া বৈঠক, যেটা আমরা জানতে পেরেছি। সম্পর্কে কি আপনারা কেউ জানতেন? না, এটা তারা গেছেন। দেখুন, ওনারা তো দুজন, দলের শীর্ষ নেতৃত্বের অন্য কেউ ওনারা কি দুজন জানতেন? তো সদ্য এই দলের মানে দলটাও যেহেতু সদ্য আত্মপ্রকাশ করেছে এবং সেখানে তারা খুবই গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তার বাইরেও তাদের কিন্তু ব্যক্তিত্বটা অনেক বড়, মানে ব্যক্তি হিসেবে তারা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বড় ফিগার হয়ে উঠেছেন। সেখান থেকে তাদের একটা যোগাযোগ হয়েছে, ইনফর্মাল মিটিং তারা করেছেন, মিটিং বলবো না, ইনফর্মালি এটা একটা সাক্ষাতের মতো হয়েছে, সেখানে কিছু কথাবার্তা হয়েছে। এখন আউটরেজ যেটা প্রকাশ করেছে, এবং আপনি যদি তিন পক্ষের বক্তব্যই দেখেন, মানে সার্জিস যেটা বলছে, হাসনাত যেটা বলছে, হাসনাত, সার্জিস, এবং তারপর নেত্র নিউজ প্রযোজিত সেনা সদরেরও একটা বক্তব্য। আমি জানি না, আমি এখনো এটাকে পুরোপুরি অথেন্টিক ধরতে চাচ্ছি না, কারণ সেনা সদর, নেত্র নিউজ একটা বিশেষ কোনো পোর্টালকে কেন দেবে এটা আমি এখনো জানি না। তবে ধরে নিচ্ছি যদি ওটাও হয়ে থাকে, তিনটা বক্তব্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে ওখানে আলোচনা হয়েছে, এবং কেউ বলছেন যে এটা আমাদেরকে সমঝোতা করার জন্য এক ধরনের প্ররোচিত করা হয়েছে, যেটাই হাসনাতের আউটরেজের কারণ। এবং ওই সময় আবার প্রধান উপদেষ্টা ক্রাইসিস গ্রুপের কাছে একটা মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নাই। এই সব কিছু মিলিয়েই তার আউটরেজটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে এটা অন্য আলোচনা। সার্জিস আবার শুধরে দিয়ে বলেছেন যে না, এটা জাস্ট একটা অভিমত জানিয়েছেন মাত্র। তিনি বলেছেন একটা অভিমত। কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে, এটুকুই আমার এখান থেকে মানে টেম্পারমেন্টের মিল অমিল, উচিত অনুচিত কি, এগুলো হচ্ছে একটা জিনিস, কিন্তু আওয়ামী লীগ নিয়ে ওখানে আলোচনা হয়েছে। এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা, যদিও এটা কোনো দলীয় বৈঠক ছিল না আমাদের, এবং আমরা এটার ব্যাপারে জানতামও না, তার স্ট্যাটাসের মধ্যে দিয়ে জেনেছি, কিন্তু তিনি যে কথাটা আওয়ামী লীগ প্রশ্নে জানিয়ে এসেছেন, আমরা এটাকে কিন্তু ডিফেন্ড করি যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের যে অবস্থান, যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না, বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এবং আমরা দাবি করেছি যে তার নিবন্ধনটা বাতিল হতে হবে। আজকে আপনি একটু আগে বিএনপির মহাসচিব যে নিউজটা আপনি করলেন, সেখানেও কিন্তু উনি এই কথা বলেছেন যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। একই, এটা আমাদের পুরো দেশের সেন্টিমেন্টই এটা। তো আমি দেখেছি যে আলোচনাটা এমনভাবে হয়েছে, আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা কোনো মানে অসুবিধায় পড়েছি কিনা, অসুবিধায় পড়ি নাই, কিন্তু আমরা এটা তো একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমাদের তৃণমূল পর্যন্ত যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, একটা মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা অসুবিধাজনক কোনো অবস্থানে পড়ি নাই, বা সেনাবাহিনীর সাথেও আমাদের কোনো দূরত্ব তৈরি হয় নাই। তারাও এই দেশের একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আমরা এই দেশে একটা নতুন রাজনৈতিক দল, তো একসাথে চলতে ফিরতে গেলে কিছু মিসকমিউনিকেশন এবং কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটা মিট আপ করা যাবে না, এরকম কোনো জায়গাটা পৌঁছায় নাই। তবে একটা অস্বস্তিতে তৈরি হয়েছে যে এই জিনিসটা ফেসবুকে তিনি আনলেন কেন, বা না আনলেও পারতেন কিনা। আমি ব্যক্তিগতভাবে হলে আমি এটা হয়তো ফেসবুকে আনতাম না, সোশ্যাল মিডিয়া আমি এটা আনতাম না। তিনি যেভাবে বলেছেন, এবং তারপরে সেই বৈঠকে সার্জিস যেহেতু অংশগ্রহণ করেছে, সার্জিস আলম যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে কিছুটা অমিল পাওয়া যাচ্ছে, এবং অনেকে বলছেন যে তাদের আপনাদের দলেরই একজন বলেছেন যে তাহলে দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলছেন। না, অমিল বলতে একজন বলছেন যে ওখানে আওয়ামী লীগ প্রশ্নে যে কথাটা বলা হয়েছে সেটা মতামত ছিল, আরেকজন বলছে যে এটা আমাদেরকে এটা পার্সু করা হয়েছে, এইটুকুই অমিল। হ্যাঁ, ওইখান থেকে আরেকজন কমেন্ট করেছেন যে তাহলে আপনারা ভাই যে কোনো একটা ঘটতে পারে, দুটো তো ঘটতে পারে না। আমার কাছে মনে হয় যে কয়েকদিন পরে এসে কেন তিনি এটি ফেসবুকে দিলেন সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টা যখন ক্রাইসিস গ্রুপকে করলেন, এটা তাকে ট্রিগার করেছে কিনা আমি মানে যেহেতু 11 তারিখ হচ্ছে এবং উনি পোস্টটা দিলেন কত 20 তারিখের মধ্যে মনে হয়, ওই এবং কথাটা প্রধান উপদেষ্টার কথার পরে এসেছে, তো এটা তাকে ট্রিগার করেছে কিনা আমি নট শিওর, কারণ উনি তো এটা নিয়ে পরে কথা বলেন নাই, কিন্তু এটা হতে পারে। আর হান্নান যেটা বললেন যে এটা যে কোনো একজন সত্য হতে পারে, আমার কাছে কিন্তু মনে হয় যে যেহেতু এটা 2+2 4-এর মতো ব্যাপার না, এখানে দুইটা পার্সপেক্টিভই ঠিক হতে পারে। একজনের কাছে মনে হয়েছে যে এটা শুধুমাত্র, যেহেতু এটা একদম আপনি ভেবে দেখেন এটা প্রায় ডিনার করতে করতে আলোচনা করার মতো একটা ব্যাপার, যেটুকু আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তো সেখানে একজনের কাছে মনে হয়েছে যে উনি তার অপিনিয়ন জানাচ্ছেন মাত্র, হ্যাঁ, বা এরকম হলে কেমন হয় হয়তো সেটা তুলে ধরছেন। আরেকজনের কাছে মনে হয়েছে যে এটা কি তাহলে এরকম কোনো পরিকল্পনা কি ইতিমধ্যে হয়েছে। কিন্তু এই প্রস্তাবনা কি আপনাদের কাছে এই প্রথম দেওয়া হয়েছে নাকি এর আগে? আমাদের কাছে ইভেন এখনো পর্যন্ত দেওয়া হয়নি, দলীয়ভাবে আমাদের কাছে কখনো এটা নিয়ে কখনো আলোচনা হয় নাই। ইভেন এটা তো আসলে এরকম কোনো ঘরোয়া ফোরামে আলোচনা হবে না। আওয়ামী লীগ প্রশ্নটা তো একটা রাজনৈতিক প্রশ্ন, তো সেটা আলোচনা হবে আসলে সমস্ত রাজনৈতিক দলের সাথে ওপেন একটা কনসেনসাসে আমাদেরকে যেতে হবে। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু যদি চা খেতে বসি আমাদের একটা অপিনিয়ন থাকতে পারে,
হ্যাঁ, আমি বলতে পারি একটা দৃষ্টিকোণ থেকে, আপনি বলবেন একটা দৃষ্টিকোণ থেকে, সেরকম একটা কিছু সম্ভবত এখানে ঘটেছে, কিন্তু সেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় না আনলেই ভালো হতো। এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ায় আসলে এনসিপি কেন এত অ্যাক্টিভ সে বিষয় নিয়ে আমি আপনার কাছে আসব। তবে জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে যেতে চাই। যে বৈঠকের কথা বলা হয়েছে সেই বৈঠক থেকে মোটা দাগে দুটো বিষয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। একটি হচ্ছে যে সেনাপ্রধানের বরাত দিয়ে যেটি বলা হচ্ছে যে সেনাপ্রধান ইনফরমালি হোক বা ফরমালি হোক, প্রস্তাবনা হোক বা শুধু তার মতামত হিসেবে হোক, যে কথাটি তিনি বলেছেন যে আওয়ামী লীগকে রিফাইন্ডভাবে ফিরিয়ে আনার একটি কথা তিনি বলেছেন। এবং গতকাল সমকালও এই ধরনের একটি নিউজ করেছে যে বিদ্রোহী আওয়ামী লীগ নাকি রিফাইন্ড আওয়ামী লীগ, এই ধরনের একটি কথা তারা বলছে, যেখানে বিদ্রোহী আওয়ামী লীগের ব্যাখ্যা তারা দিচ্ছেন যে শেখ পরিবারের যারা আছেন তারা কেউ থাকবেন না, তাদেরকে বাদ দিয়ে একটা বিদ্রোহী গ্রুপ এটি চালাবে। আরেকটি হচ্ছে রিফাইন্ড, যেখানে শেখ হাসিনার সম্মতিতে আরেক দল, যেই বয়ানটা আমরা পেয়েছি যে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে, সেখানে নতুন নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ আসবে। এই বিষয়ে আপনার অভিমত জানতে চাই। এবং সেনাপ্রধান যে এই বিষয় নিয়ে কথা তুলেছেন বৈঠকে, সেটি ইনফরমাল বৈঠক হলো, এই বিষয়টিও আপনি কিভাবে দেখছেন সেটা জানতে চাই। প্রথমত ধরেন যে আওয়ামী লীগ তো একটা দল, রাজনৈতিক দল। তো আওয়ামী লীগের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন, তো তখন যদি আপনি দেখেন শাসন ক্ষমতায় যারা থাকেন বা যারা কর্তৃত্ববাদ করেছেন, গণহত্যা, হত্যা, লুট, যা কিছু অভিযোগ আছে, তো এই অভিযোগটা হলো সরকারের বিরুদ্ধে। তো আমরা যখন আগে আলাপ করতাম তখন আমি বলতাম সরকার এবং দল একাকার হয়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্রের কিন্তু একটা বড় সমস্যা, সরকার আর দল এক হয়ে যায় এবং দলটা আর দলের মতো থাকে না। একটা দল তো অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে সরকার গঠিত হয়, একটা দলের অনেক নেতা কর্মী তৃণমূল পর্যায়ে থাকেন, সকলেই এই লুটপাট, সকলেই এইসব অন্যায়, সকলেই এই কর্তৃত্ববাদের সাথে যুক্ত হয়ে যান না। তো এখানে ওই ফাইন লাইনটাতে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ কীভাবে তাদের রিডিফাইন করবে, অথবা নতুন করে চিন্তা করবে, অথবা বিদ্রোহ তো আওয়ামী লীগের ছিলই, বিদ্রোহ তো দলে আছে। এই আপনি এনসিপিতেও তো দুই একটা বিষয়ে বিদ্রোহ হচ্ছে না, যে তাদের কথার মধ্যে যে বিদ্রোহটা কি, যে আপনি নমিনেশন দিলেন একজনকে আর দুইজন দাঁড়ায় গেল, তো এরকম বিদ্রোহ থাকেন, এটা বিএনপিতেও আছে। তো এই দলগুলোতে, বড় দলগুলোতে এই বিদ্রোহ আমরা অতীতেও দেখেছি। সুতরাং বিদ্রোহী হতে পারে তৃণমূল, যেটা তৃণমূল কংগ্রেস আছে না, আমরা পাশে তো দেখেছি। আমরা বাংলাদেশে দেখি ব্র্যাকেট বন্দি দল, যে দলের নাম এটা একটা এবং দলের সাথে অমুক নেতৃত্ব, মানে প্রেসিডেন্ট সেক্রেটারি একটা ব্র্যাকেট। আপনার ছাত্র সংগঠনও দেখেছেন না, যে ছাত্র সংগঠনে এরকম হয়, দল ভেঙে যায়, বিদ্রোহ হয়, নতুন করে দল পুনর্গঠিত হয়। বাংলাদেশে এটা হচ্ছে, এটা হতে পারে, এবং আমি এটা উড়িয়ে দিই না যে তারা দল গঠন করতে পারে এবং দল গঠন করে তারা আসতে পারে এবং বলতে পারে যে আমরা তো ওইটার দায়িত্ব নিব না, সব দায়িত্ব আমাদের না, আমরা তো সরকারে ছিলাম না, সরকারের বাইরে আমরা অনেক মানুষ ছিলাম যাদের কথা শোনা হয়নি, বলতেই পারে কেউ। তো এইভাবে একটা দল গঠন হতে পারে এবং এই আলোচনাটা চলতে পারে। এখন পর্যন্ত আওয়ামী লীগের কাউকে তো আমরা সেভাবে ক্ষমাও চাইতে দেখিনি, বা তাদের মধ্যে না, আপনি বলছেন যে দল করার চিন্তা, আমি এখন ক্ষমা চাইতে দেখিনি না, ক্ষমা চাবেন কিনা, ক্ষমা চাওয়ার পরিবেশ হয়েছে কিনা, ক্ষমা চাওয়া উচিত কিনা, এটা আরেকটা প্রসঙ্গ। এটা ওনারা তাহলে তাদের ফিরিয়ে আনার যে আলোচনা, সেটি ফিরিয়ে আনার আলোচনা, মানে ওই যে দলটা এরকম হতে পারে। এবং যখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কোশ্চেন এসে যায়, যে আমাদের সকলকে নিয়ে একটা নির্বাচন করতে হবে, কারণ এর আগের নির্বাচন, আমাদের আগের যে কর্তৃত্ববাদী সরকার, তার অনেকগুলো 1, 2, 3, 4, 5, 10টা অপরাধের মধ্যে এটা তো একটা বড় অপরাধ যে তারা 14, 18, 24 ইনক্লুসিভ নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন বা ইনক্লুসিভ নির্বাচন করতে দেন নেই। সো যখন আপনি ইনক্লুসিভ নির্বাচনের জিনিসটা আলোচনা আসবে, কখন আলোচনা আসলো? যখন ইউএন বললো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। আমাদের অসুবিধা হলো কি, আমরা যারা রাজনৈতিক দলের সাথে একদম সরাসরি যুক্ত থাকি, তারা যে কোনো এজেন্সির বা যে কোনো বিষয়ের যে কথাটা আমাদের পক্ষে যায় সেটা নিয়ে খুব সুন্দর করে আমরা আলোচনা করি, খুব সুন্দর করে তুলে ধরি। যেমন ইউএনডিপির ওই ইয়ার পরে আমরা বললাম যে এই গণহত্যাটা প্রমাণিত হয়ে গেছে, এরকম একটা বললাম। হ্যাঁ, ইউএনডিপি বলছে এখানে গণহত্যার মতো অপরাধ হয়েছে, বলেছে, এবং এমন কিছু বলেনি যেটা দিয়ে আপনি কোর্টে এটা নিয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে। তো ওদের যে রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট, সেখানে এটাও তো বলেছে যে মৃত্যুদণ্ডের যে ব্যবস্থা আছে বাংলাদেশে, এটা উঠিয়ে ফেলা উচিত। এটা নিয়ে তো আমরা আলোচনা করি না, আমরা তো ফাঁসিতে ঝুলাই দিতে চাই, মানে আমাদের যেটা আছে এটা রাখতে চাই। তারা এটাও বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, তো কাউকে নিষিদ্ধ করা যাবে না। আপনি যখন একটা জাতিসংঘের ইয়ে নিয়ে আলোচনা করবেন, তখন আপনি পুরোটা নিয়ে আলোচনা করেন না,
তো আলোচনা তো আমরা করবো না এটা নিয়ে, আমরা আমাদের সুবিধা মতো যা যা আছে সেটা আলোচনা করব। এখন আমি সেনা একটা প্রধানের বিরতিতে যাই। Yes. জি, একটা বিরতিতে যাচ্ছি আমরা দর্শক, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব রেজওয়ান হক, আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কতটা রিফাইন্ড হবে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল ব্রেকের মাঝখানে, সেই বিষয়ে যদি কিছু বলতে চান। আরেকটি বিষয় হচ্ছে যে ইনক্লুসিভের যে সংজ্ঞাটা, যে নির্বাচন আসলে কাদেরকে নিলে ইনক্লুসিভ হবে বা হবে না, বা এখন যতটা সরব হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে, অনেকে বলতে চাচ্ছেন যে যখন আওয়ামী লীগ অন্য সবাইকে সাইডলাইন করে নির্বাচন করছিল তখন তো ইনক্লুসিভ নির্বাচন নিয়ে এত বেশি কথা না, তখনও কথা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগ সেটাকে কেয়ার করে নাই, আওয়ামী লীগ তার মতো করে ইলেকশনগুলি করে ফেলেছে। ইনক্লুসিভ নির্বাচন বলতে যেটু মানে আপনি যদি একাডেমিক ডিসকাশন করেন তাহলে বাংলাদেশে যে কয়টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তাদের সকলের অংশগ্রহণ, অ্যাটলিস্ট বড় কোনো দল যেন বাইরে না থাকে এরকম, এটা হলো ইনক্লুসিভ ইলেকশন। সেই অর্থে আওয়ামী লীগ যেহেতু এখনও নিবন্ধিত দল এবং তারা এখনও তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, সুতরাং তাদেরকে তারা সহ ইলেকশন। আমি মনে করি যে রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রসঙ্গটা হচ্ছে, যদি কেউ এটা প্লেস করে থাকে এই আইডিয়াটা, তাহলে এটা আমি মনে করি না যে এটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে। কারণ আওয়ামী লীগের এই রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা আসার পরে আপনাদের আমাদের সাবেক আওয়ামী লীগের তথ্যমন্ত্রী যে প্রতিমন্ত্রী যিনি ছিলেন আরাফাত সাহেব, উনি কিন্তু ডয়চে ভেলেকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমরা তো এই সরকারের অধীনেই কোনো নির্বাচনে যাব না, সুতরাং রিফাইন্ড কিসের রিফাইন্ড। আর তিনি আরও বলেছেন যে এখনও আওয়ামী লীগের লিডার হচ্ছেন শেখ হাসিনা, তার প্রতি আমাদের সকল আস্থা, এটা তার বক্তব্য। তাই যদি হয় তাহলে তো আর সাবের হোসেন চৌধুরী অথবা শিরিন শারমিন চৌধুরী দিয়ে যদি কোনো দল আওয়ামী লীগের নামে করা হয়, সেটি তো আওয়ামী লীগের বর্তমান যে হাইকমান্ড আছে তাদের দ্বারা অ্যাপ্রুভড না তারা। এটা আসলে আমার মনে হয় যদি কেউ এটাকে ভেবে থাকে তাহলে হচ্ছে আওয়ামী লীগের ভেতর থেকে একটা অংশকে এক ধরনের আমি বলবো যে বিদ্রোহী অংশ বলেন বা একটা ভেঙে একটা অংশ নিয়ে এসে তাদেরকে দিয়ে ইলেকশনে পার্টিসিপেট করানো, যাতে বলা যায় অ্যাটলিস্ট যে না এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হলো এইটা। বাট এটা কোনোভাবেই আমি মনে করি না যেটা রিফাইন্ড আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের একটা খণ্ডিত অংশ হবে। বাট ওই একই উদ্দেশ্যটা ওইটাই, ইনক্লুসিভ ইলেকশনটা দেখানোর জন্য। এছাড়া আমার কাছে মনে হয় না যে এটা আর কোনো বিষয় আছে। তবে এটাও সম্ভব হবে বলে মনে হয় না, কারণ এনসিপি তো বটেই। ইভেন আজকে একটু আগে আমরা আলোচনা করছিলাম, আজকে বিএনপির মহাসচিব নিজেও বলেছেন যে এই আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগকে কোনোভাবেই এই নামে তাদেরকে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার তাদের থাকতে পারে না। তার মানে আপনি যে নামেই এই নামে যাদেরকেই আপনি ইলেকশনে আনেন না কেন, আনতে চান না কেন, সেটা এই বর্তমানে যারা আমাদের দেশে যারা রাজনীতি করছেন, আওয়ামী লীগ তো নাই, বিএনপি, জামাত ইসলাম, তারপরে যে নবগঠিত এনসিপি, তারা কেউই এটা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং এই উদ্যোগও সফল হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু প্রধান উপদেষ্টা তো এর মধ্যে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, আর যদি নিষিদ্ধ না করে সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার কি কোনো যৌক্তিক সরকারের ধরেন নিষিদ্ধ হওয়ার অনেক রকম পথ আছে, সরকারের পরিকল্পনা নাই। জামাত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক আছে, কিন্তু জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল কেন, কীভাবে? নিবন্ধন তো তাদের এখনও বাতিল, নিবন্ধন কিন্তু তারা ফেরত পায় নাই। তাদের আপনার ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটার পর একটা বিচার এবং শাস্তি, তাদের নেতাদের শাস্তি হওয়ার পরে এটি কোর্টের মাধ্যমে একটা রায় হয়েছিল এবং সেইটার জের ধরে ইলেকশন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছিল, সরকার কিন্তু করে নাই। সো সরকারের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটা ঠিক আছে, কিন্তু সরকারের বাইরেও তো আরও নানাভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। নিষিদ্ধ না হলেও অ্যাটলিস্ট নিবন্ধন বাতিল হওয়া তো সম্ভব, যেটা অতীতে আওয়ামী লীগের আমলে এই এক্সাম্পল আছে। সুতরাং সরকার তার মতো করে অবস্থান একটা নিয়েছে। বাট ওই এক্সাম্পলটা তো আওয়ামী লীগ নিজে তৈরি করেছে। সরকারের যে প্ল্যান নাই, আর আওয়ামী লীগ প্ল্যান ছিল, ওটা প্ল্যানের মাফিক তারা ওটা করেছে। সুতরাং সরকারের প্ল্যান নাই বলতে
এটা আমরা বুঝতে চেষ্টা করবো যে সরকার নিশ্চয়ই বিচার বিভাগের মাধ্যমে বা কাউকে উস্কায় দিয়ে এই কাজটা করবে না, যে ডক্টর ইউনূস যদি তার কথায় স্টিক করেন বা কথাটা যদি উনি সততার সাথে বলে থাকেন। ওনার পজিশন থেকে না মানে কোনো দলকে নিষিদ্ধ করার কথা বলাটাও একটু ডিফিকাল্ট, কারণ একটু আগে আপনি বলছিলেন যে জাতিসংঘের ওই রিপোর্টের মধ্যে আছে ইনক্লুসিভ ইলেকশন করা, এবং কোনো দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধেও শুধু বাইরের না, আমাদের দেশের মধ্যেও তো আপত্তি আছে। বিএনপি তো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না বলছে, কিন্তু বিএনপি কিন্তু বলছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাই না? বরং এরকম কথা বলা হচ্ছে ওই দিনই, 2 দিন পরেই বা তার পরের দিনই রুহুল কবির রিজভী ভাই দেখলাম বলছিলেন যে জনগণ ডিসাইড করবে, যারা অপরাধী না তাদের তো রাজনীতি করতে বা নির্বাচনে আসতে কোনো বাধা থাকার কথা না। তার মানে দেশের মধ্যেও এই দলকে নিষিদ্ধ করার এগেনস্টে যেমন মতামত আছে, ইন্টারন্যাশনালিও আছে। সেই কারণে আমার ধারণা যে চিফ অ্যাডভাইজার বলছেন যে তারা সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নাই। আমার মনে হয় যে আরও সামনে ইলেকশন যত সামনে আসবে, ঘনিয়ে আসবে, তখন এই বিষয়গুলি নিয়ে যদি আরও নতুন করে দাবি ওঠে বা প্রেশার তৈরি হয়, তখন কি হবে সেটা, তখন কিছু একটা হতেও পারে। সেটার জন্য আসলে অপেক্ষাই আমাদের করতে হবে। জনাব সারোয়ার তুষার, আবারও আপনার কাছে যেতে চাই এবং এই প্রসঙ্গ নিয়ে আমি শেষ একটি বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে অনেকে বলছেন যে সেনাবাহিনী কেন ঠিক করে দেবে যে কারা নির্বাচনে আসবেন, কারা আসবেন না, কে কোন রাজনৈতিক দল কোন ফর্মে আসবেন। সেনাবাহিনীর কাছ থেকে যদি এ ধরনের কোনো দিক নির্দেশনা না চান, তাহলে আপনাদের দলের দুজন রাজনীতিক বা আপনাদের দলের দুজন নেতা যখন গিয়ে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করেন, তখন আসলে কি বিষয় নিয়ে আলোচনা করতে তাহলে তারা গেলেন? তারা তো নিজেরাই গিয়েছেন এবং সেখানে তিনি একটি মতামত দিয়েছেন, তারপরে এসে সেই মতামত ফেসবুকে দিয়ে যে সেনাবাহিনীর পক্ষ থেকে এটি বলা অনৈতিক বা সেনাবাহিনী কেন বলবে রাজনীতির বিষয়ে কেন নাক গলাচ্ছেন তারা, সেই প্রশ্নটা ওঠা আসলে কতটা যুক্তি? কারণ বৈঠক তো হয়েছে আপনাদের লোকজনের। প্রথমে বলি আওয়ামী লীগ এবং ইনক্লুসিভিটির প্রশ্নে, আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এই কথাটা ঠিক না। কারণ হচ্ছে মানে আমরা ঠিক মনে করি না, কারণ হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন হবে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে, তাদের মধ্যে ইনক্লুসিভ ইলেকশন। আওয়ামী লীগকে এখন আমরা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে এরকম ভেবে নিতে পারি না। তারা ইতিমধ্যে 5 তারিখের পরাজিত শক্তি, তাদেরকে পতন ঘটানো হয়েছে, সুতরাং তারা এখন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে। তাদের ছাড়াই ইনক্লুসিভ ইলেকশন হবে। ইনক্লুসিভিটি দেখানোর নামে তাদেরকে আনার কোনো সুযোগ আমরা অন্তত এখন দেখি না। এবং আপনি দেখবেন আজকে তো বিএনপি মহাসচিব বললেন, এর আগে জোনায়েদ সাকি তিনি কিন্তু বলেছেন যে এটা আমাদেরও পজিশন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। তো উনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন যে দল হিসেবে বিচার হতে হবে। তাহলে দল হিসেবে যদি বিচার হতে হয়, এবং আপনি যদি প্রধান উপদেষ্টার কথাটা খেয়াল করেন, সেখানে তিনি তো তার সরকারের জায়গা থেকে বলেছেন, যেটা ওই যে ভাই বলার চেষ্টা করছেন, যে সরকার হয়তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করবে না, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় তার দল হিসেবে কি বিচার হবে সেটা তো বিচার বিভাগ দেখবে। আমাদের কথাটা হচ্ছে খুব সিম্পল, যে নিষিদ্ধ করার কথা আমরা বলতেছি না, কিন্তু আমরা বলছি যে নিবন্ধন বাতিল করা সম্ভব, এবং নিবন্ধন বাতিল করলে বা স্থগিত করলে বিচার হওয়ার আগ পর্যন্ত, আমরা সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছি যে সামনের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং নিবন্ধন বাতিল করতে হবে। তো সেই প্রক্রিয়া হবে এবং সেখানে তাদের তখন ইলেকশন করার কোনো সুযোগ থাকবে না। আরেকটা যেটা বলেছেন যে আমরা একটা নর্মসের জায়গা থেকে একদম যদি কি হওয়া উচিত সেখান থেকে বলতে গেলে, সেনাবাহিনীর সত্যি দেশের রাজনৈতিক পরিক্রমা কোন দিকে যাবে সেটা নিয়ে মন্তব্য, তাদের কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এটা তারাও মনে করে কিন্তু যে তাদের কাজ। সর্বশেষ তারা যে একটা বৈঠক করলো সেখানেও তারা এটাই বলেছেন যে আমরা যেটা আমাদের কাজ সেটাতে আমরা স্টিক থাকি, এখন আমাদের উপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখব যত ইলেকশন আগ পর্যন্ত। রাজনৈতিক ইয়েটা ঠিক করবে, অভিমুখটা ঠিক করবে রাজনৈতিক দল এবং সরকার মিলে, ঠিক আছে? এখন তারা তো যে দুজনের কথা আপনি বললেন, তারা তো বৈঠক, এটা না সেনাবাহিনীর তরফ থেকে কোনো বৈঠক ছিল, না আমাদের দলের কোনো বৈঠক ছিল, এটা সেনাবাহিনী এবং এনসিপির কোনো বৈঠক না। এটা তারা বৈঠক চেয়েছেন, এরকম তারা বসেছেন, তারা হয়তো আগ্রহ প্রকাশ করেছেন দুজন ব্যক্তিগত স্কোপে, সেখানে একটা আলোচনা হয়েছে। তো সেই আলোচনাটাকে আমরা চূড়ান্ত মানে সেনাবাহিনীর পজিশন কিংবা আমাদের দলের পজিশন, কোনো পজিশনই এটা ধরার কোনো সুযোগ আসলে নাই। এটা তাদের ব্যক্তিগত একটা আলোচনা হয়েছে এবং তার সুবাদে এখন আবার কথাটা আবার এসেছে, হয়তো একটু মানে একটা এর মধ্যে একটা ঝুঁকি তৈরি হয়েছে, একটা ভুলবোঝাবুঝি তৈরি হয়েছে, এটুকুই হচ্ছে মানে এই ঘটনার নেগেটিভ দিক। এর বাইরে আওয়ামী লীগ প্রশ্নটা আবার সামনে এসেছে, যেটা একটু মানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা আটক হয়েছিল তারা জামিন পাচ্ছে, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে, আওয়ামী লীগরা এখনও থ্রেট দিচ্ছে, তারা ধরা পড়ছে না। সেখানে এই আওয়ামী লীগ প্রশ্নটা যে আবার নতুন করে এসেছে, এটা একটা এই ঘটনা থেকে মানে অর্জন, মানে আমাদের তো কোনো না কোনো কিছু একটা অর্জন করতে হবে এই ধরনের আলোচনার মধ্যে থেকে। তো সেখানে এখনও দেখবেন বিএনপিও কিন্তু এর আগে একবার বলেছে যে আমরা সিদ্ধান্ত নেওয়ার কেউ না, জনগণ সিদ্ধান্ত নেবে। এখন কিন্তু বিএনপি আবার ঠিকই সিদ্ধান্ত জানাচ্ছে যে গণতান্ত্রিক অধিকার নাই,
ঠিক আছে, এইটা হচ্ছে ওইটার প্রেশার, যে সমাজে যে প্রেশারটা, জনগণের যে পালসটা বিএনপি দেখতে পাচ্ছে, সেখান থেকে তার কথাটা এসেছে। আমরা ওইখানে আলোচনাটাকে আমি বিএনপি মহাসচিব বলেছেন, আবার দুদিন আগে আমরা জনাব রিজভির কাছ থেকে অন্যরকম একটা হ্যাঁ, কিন্তু এই বিএনপির মহাসচিবই কিন্তু আরো কিছুদিন আগে বলেছিলেন যে আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মধ্য দিয়ে। তো এখন তিনি আবার কিন্তু তার কথাটা থেকে কিছুটা সরে এসেছেন। এটা হচ্ছে জনগণের চাপের কারণে দলগুলোকে, কারণ যেহেতু সামনে ইলেকশন আসছে, সবারই মাথায় রাখতে হচ্ছে জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে তাদের ইমোশনটা কীরকম, ওখান থেকে এই কথাগুলো আসছে। এই পুরো ঘটনা থেকে আমি এটাকে অর্জন হিসেবে দেখব যে আমরা শক্তভাবে আবারও আওয়ামী লীগ প্রশ্ন অবস্থান জানিয়েছি, গণ অধিকার পরিষদ জানিয়েছে, বিএনপি জানিয়েছে, রাজনৈতিক দলগুলো আবারও সক্রিয় হচ্ছে এই বিষয়ে। আর বাকিটা তো হচ্ছে ব্যক্তিগত আলোচনা, এগুলোকে আমি পার্টির কিংবা সংগঠন কিংবা সেনাবাহিনীর অফিসিয়াল পজিশন হিসেবে দেখছি না। জি, আমরা যদি যেমনটি বলছিলাম আমি বিরতির আগে, যে আপনাদের দলের খবর জানার জন্য আমাদের আসলে ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকতে হয় সকাল থেকে রাত পর্যন্ত। যেমন আজ সকালটা শুরু হলো, তাসনিম জারা তিনি ফেসবুকে সার্জিস আলমের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে পঞ্চগড়ে সার্জিস আলম যে 100 গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন, সেটির অর্থায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে জানতে চেয়েছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ফেসবুকে যে এমনকি দলীয় কোন্দলের বিষয়ে প্রতিদিন ফেসবুকে অন্তত 4 থেকে 5টি স্ট্যাটাস চলে আসে বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে এবং বিভিন্ন ঘরানার নেতাদের কাছ থেকে। এই বিষয়টা নিয়ে কি আপনারা কিছুটা সমস্যায় আছেন, বা ফেসবুকে এতটা অ্যাক্টিভ থাকাটাকে আপনারা কিভাবে দেখছেন? সবকিছু আসলে সকাল বিকাল আমরা জানতে পারছি। আরেকটি হচ্ছে যে আজ তাসনিম জারার এই চিঠির বক্তব্যের পরে আমি দেখতে পাচ্ছি যে সার্জিস আলম এটির একটি উত্তর দিয়েছেন। সেই উত্তরের একটা লাইন আমি পড়ছি। উনি বলেছেন যে তারা যে নতুন বন্দোবস্তের কল্পনা করেন সেটা 6 মাসের মধ্যে প্রয়োগ করলে নির্বাচনে 95% ক্ষেত্রেই জামানত হারানোর সম্ভাবনা থাকবে। তাহলে নতুন বন্দোবস্তটা 6 মাসের মধ্যে প্রয়োগ করার পক্ষপাতী উনি না। কতদিন পরে প্রয়োগ করলে আসলে নতুন বন্দোবস্ত প্রয়োগ করা সম্ভব হবে, যদি একটু। আচ্ছা, প্রথম কথা হলো যে সার্জিস আলম, তাসনিম জারা দুজনেই কিন্তু ব্যক্তি হিসেবে অনেক জনপ্রিয়, মানে তাদের নিজ নিজ কাজের কারণে। তাসনিম জারার প্রফেশনাল একটা স্কিল আছে, তিনি সে কারণে ভীষণ জনপ্রিয়, এবং সার্জিস আলমও এই অভ্যুত্থানের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন। ফলে তাদের তো তারা তো এই ইয়াং জেনারেশনের পছন্দের মানুষ, তাদের তো সোশ্যাল মিডিয়ায় থাকতেই হবে। আর প্রশ্নটা হচ্ছে যে এই ব্যাপারগুলো তারা সোশ্যাল মিডিয়ায় চর্চা করবেন কিনা, কারণ তাদের তো দলীয় ফোরাম আছে। আমি মনে করি যে এই আলোচনাগুলো দলীয় ফোরামই হতে হবে এবং হয়। কিন্তু তবু যেহেতু এটা একটা সোশ্যাল প্রেশার আছে এবং এগুলো নিয়ে একটা গুঞ্জন আছে, এবং সবাই মনে করছে সার্জিসের এর পরে কি আমরা সবাইকে সবাইকে একইভাবে ভাবছি, সেখান থেকে হয়তো তাসনিম যারা তার পজিশন ক্লিয়ার করার জন্য সার্জিসকে এই প্রশ্ন করেছেন এবং তার সার্জিস উত্তরও দিয়েছেন। আপনি এটা থেকে পজিটিভ জিনিসটা হচ্ছে যে এই দুই নেতা একই দল করেন, কিন্তু দুজনকে প্রশ্ন করছেন এবং ইন এ ডিসেন্ট ওয়ে আবার মানে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, এটাকে আমি কোন দল হিসেবে দেখছি না, আমি দেখছি যে দুজনের ভিন্ন অপিনিয়ন আছে। আমরা স্বচ্ছতার প্রশ্নে দলের একজনকে অ্যাকাউন্টেবল করছি, আবার তিনি এটা উত্তর দিচ্ছেন। আরেকটু শৃঙ্খলার সাথে করলে সেটা আরও ভালো হবে, এবং মানে আমি মনে করি আর কি আরও ভালো হবে। এবং সেটা যেহেতু এই দলটা এখনও মানে অঙ্কুরে আছে মাত্র, এখনও গঠনতন্ত্র, শৃঙ্খলাবিধি এগুলো প্রস্তাবিত আকারে আছে, পাশ হবে, তখন হলে সবাই দলের অধীনে এবং একটা স্ট্রাকচার মানতে বাধ্য থাকবে। এর আগ পর্যন্ত তারা যেহেতু আগেই ব্যক্তি হিসেবে অনেক প্রমিনেন্ট, সেই ব্যক্তিগত জায়গা থেকে তারা তাদের মানে ব্যক্তিগত সিদ্ধান্ত বা অপিনিয়নগুলো জানান। এটা এরকম একটু হ্যাপহ্যাজার্ড ওয়েতে ঘটতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা আসবে আমাদের এই গঠনতন্ত্র এবং শৃঙ্খলাবিধি। তো সেটা খুব দ্রুতই আসবে, এবং ঈদের পর থেকে আমরা এগুলো মানে ইতিমধ্যে এটা প্রস্তাব করা আছে, এখন পাশ করার ব্যাপার আছে। আর রোজার মধ্যে আমরা আসলে খুব বেশি কাজ করতে পারছি না, এটা হচ্ছে বাস্তবতা। মানে মিটিং করা যায় না, অনেক কিছু। সার্জিস আলমের কথাটা শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তবতা। আমরা বারবার বলেছি যে সংস্কার করতে হবে, শুধু রাষ্ট্র সংস্কার না, রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে। কিভাবে আপনি কোটি কোটি টাকা যাদের আছে তাদের সাথে আমার মতো একজন সাধারণ মানুষ কীভাবে ইলেকশনে ফাইট করবে? আমার যোগ্যতা থাকলেও আমি তার সাথে পেরে উঠবো না শুধু টাকার কারণে। সার্জিস আলম তো এটা খুব রিয়েলি মানে এই মুহূর্তে যেটা বাস্তবতা সেটা বলেছেন। আপনি ইলেকশনের জন্য ইলেকশন কবে, এটা হচ্ছে প্রতিদিনের আলোচনা, সোশ্যাল মিডিয়ায়, টক শোতে, সবখানে। তো সেখান থেকে সার্জিস আলমের তো রাইটলি তিনি চান, এবং তার যারা শুভাকাঙ্ক্ষী এবং অনুসারী আছে তারা চায় যে তিনি পঞ্চগড় থেকে অন্য কোনো জায়গা থেকে ইলেকশন করবেন। তো এই মুহূর্তে যদি আপনি ইলেকশন করেন, তো ইলেকশন ফাইট করার জন্য অন্যান্য দল যেভাবে আগায় তাকে সেভাবে আগাতে হবে। তাহলে 100 গাড়ির বহর নিয়ে যেতে 100 গাড়ির ব্যাখ্যা তিনি দিয়েছেন। 100 গাড়ির মধ্যে উনি বলেছেন যে তিনি যাচ্ছেন, এটা শুনে তার অনেক শুভাকাঙ্ক্ষী তারা নিজেদের গাড়ি নিয়ে যোগ দিয়েছেন। এই বয়ান কিন্তু আমরা বিএনপির, আওয়ামী লীগের অনেক রাজনৈতিক দলের নেতারাও কিন্তু যখন সমালোচনা হতো তারা এটাই বলতেন না। এখন এটা সত্য কি মিথ্যা আমি মনে করি সার্জিস আলমকে আরো স্পষ্ট করে এনসিপির কাছ থেকে তো এনসিপি তো এসেছে একটা নতুন রাজনৈতিক ডেফিনেটলি ওখানেই তো ওইটাই হচ্ছে তাসনিম জারা এবং সার্জিস আলমের এই প্রশ্নে পার্থক্য। তাসনিম জারা এই মুহূর্ত থেকেই একটা নতুন বন্দোবস্তের চর্চা চাচ্ছেন,
আর সার্জিস আলম বলছেন যে আমরা পুরোপুরি মানে ওই আইডিয়াল জায়গায় এখন নাই, আমাদেরকে এটা যদি ওই আইডিয়াল অবস্থায় থাকি তাহলে আমরা খুবই খারাপ করবো আগামী ইলেকশনে, আপনাকে একটু ব্যালেন্স করে করে যেতে হবে। দুজনের দুইটা দৃষ্টিভঙ্গি আর কি। এখন আমি মনে করি যে সার্জিস আলমের উচিত হচ্ছে, তিনি বলেছেন যে তার দিক থেকে খরচ হচ্ছে 3 লাখ টাকা, মানে 50টা গাড়ি খরচ তিনি দিয়েছেন, বাকি 50টা আসলে তারা জয়েন করেছে তার সাথে। আমার কাছে এটা মানে অসম্ভব মনে হয় না। হ্যাঁ, তবে তার আরও ওই যে 3 লাখ টাকাই তিনি খরচ করলেন, তিনি কিন্তু বলেছেন যে তার এটা সামর্থ্য আছে, তার ব্যক্তিগত না হলেও তার পারিবারিক সেই সামর্থ্য আছে এবং তিনি ইলেকশনও করতে পারবেন তার ফ্যামিলির পয়সায়। এটা তিনি ব্যক্তিগতভাবে পারবেন, আমি হয়তো পারবো না, ঠিক আছে। এখন তিনি যাদের ফ্যামিলির পয়সা যারা আছে তারা পারবে না, তাদের জন্য মানে এটাই তো সমস্যা, এটাই তো লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। এবং পলিটিক্যাল দলগুলোতে এই জন্যই আপনার অর্থের যে ঝঞ্ঝনানি, এটা তো এই জন্যই কমা দরকার, না হলে তো আমার মতো সাধারণ মানুষ সুবিধা করতে পারবে না। এনসিপিও যদি সেই ঝঞ্ঝনানির মধ্যে ঢোকে, না ঝঞ্ঝনানির মধ্যে ঢোকে, এটা এটা তো পরিষ্কারভাবে সার্জিস তার ব্যক্তিগত মতামত জানিয়েছে যে আমরা পুরোপুরি ওই আইডিয়াল অবস্থাটা যে আমি চাই না তা না, কিন্তু এই মুহূর্তে এটা পারা যাচ্ছে না। তো আমাদেরকে একটু মানে মাঝামাঝি একটা জায়গায় যেতে হবে, 10% করে অর্জন করতে হবে। এবং যদি আমরা আরো শক্তিশালী হয়ে উঠতে পারি, আরো বড় হয়ে উঠতে পারি, তখন হয়তো যখন পুরো সিচুয়েশনটা আপনার গ্রিপে থাকবে তখন আপনি সিচুয়েশনটাকে প্রভাবিত করতে পারবেন। এখন কিন্তু যেমন ধরুন এই যে শোডাউন, যখন 100 গাড়ি শোডাউন, সার্জিস যেহেতু একজন তরুণ এবং সদ্য ছাত্রত্ব শেষ করেছেন, তিনি 100 গাড়ি শোডাউন দিচ্ছেন বলে এটা খুবই দৃষ্টিকটু লাগছে এবং অর্থের সংস্থান নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এই 100, 150, এমনকি 1000 গাড়ি শোডাউন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু নতুন জিনিস না, এটা সকল দলই করে, সকল দলই দেয়, সকল দল করে এসেছে এবং সেটি থেকে মুক্তি মানুষ এখনো করছে। আপনি বিএনপির জেলা পর্যায়ে মানুষ চেয়েছিল, অফকোর্স আমি তো এর সাথে দ্বিমত করছি না। যেমন আমি নিজে কখনো এরকম আমার সক্ষমতা থাকলে আমি এই ধরনের এত বড় শোডাউন দিতে চাইবো না, আমার প্রক্রিয়াটা অন্যরকম হবে। আপনি দেখবেন হান্নান মাসুদ কিন্তু একই ধরনের শোডাউন দিয়েছে, কিন্তু 100 গাড়ি শোডাউন না, তার সাথে কয়েক হাজার লোক তা হাতিয়ায় গতকালকে ছিল এবং তিনি হামলারও শিকার হয়েছেন। দুটোই শোডাউন, কিন্তু মানে একটা প্রক্রিয়াগত পার্থক্য আছে, যে কারণে হান্নান মাসুদ প্রশংসিত হচ্ছেন, সার্জিস কিছুটা সমালোচনার শিকার হয়েছেন। এখন আপনি মানে ওর কথাটা হচ্ছে আমি ডিফেন্ড করছি না, আমি বলছি না যে ও ঠিক কাজ করেছে, কিন্তু ও যে রিয়েলিটিটার দিকে হিট করতে চেষ্টা করছে এটাও তো বাস্তবতা হিসেবে আছে, যে একটা জেলা পর্যায়ের বিএনপির বা যুব দলের নেতা অন্তত 2-3 হাজার বাইকে শোডাউন দেয়, এরকম ভিডিও আমরা দেখেছি। তো পঞ্চগড়ের মতো জায়গায় যদি সার্জিস আলমকে ইলেকশনে একটা মিনিমাম সমীহ আদায় করতে হয়, তাকে তিনি তো ওই জায়গা থেকে ভাবছেন। আমি এই প্রসঙ্গ নিয়ে জনাব আবু আলমের কাছে যেতে চাই। জনাব আবু আলম, আপনি শুনছিলেন সারওয়ার তুষারের বক্তব্য। বিবিসিতে আজই একটি রিপোর্ট এসেছে যেখানে বলা হচ্ছে যে এক ব্যবসায়ীর বরাত দিয়ে বলা হচ্ছে যে আগে চাঁদা দিতাম একজনকে, এখন চাঁদা দিতে হয় 4-5 জনকে। এবং ওই রিপোর্টেই এসেছে যে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীর পরিচয় আসলে এই চাঁদাগুলো তোলা হচ্ছে। সেই ক্ষেত্রে যেটি সারওয়ার তুষার বলছিলেন যে এখনকার যে বাস্তবতা এবং বিএনপির নেতাদের সাথে যদি তাদের লড়তে হয় এবং তাদের যে অর্থের জোর বা তারা যেভাবে রাজনীতি করছেন, সেটির সাথে লড়াই করার জন্য সার্জিসের এই যে 100 গাড়ির বহর, সেটি আসলে সেটির অল্টারনেটিভ কি থাকতে পারে, আর বা আছে কিনা কোনো বাস্তবতা? এটা এখন আমরা বুঝতে পারছি, 5ই আগস্টের আগে তো কিন্তু আমরা বুঝতে পারিনি। এবং আমরা যখন বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণপরিষদ নির্বাচন, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 71 মুছে ফেলবো, অনেক কিছু আমরা বক্তব্য পাই না, সবার এনসিপির বক্তব্য এটা না, বাট বিভিন্ন বক্তব্য আমরা যখন দেখি তখন তো আমরা এটা বুঝি না যে এইটা যে বাস্তবতা এবং এই বাস্তবতা থেকে কীভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে তো একটা ব্যাপক আলোচনা হতে পারে। ধরেন আমাদের দলগুলোর ব্যাপারে জনগণের দাবিটা কি, এই দলগুলো গণতান্ত্রিক হোক, আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। কখন যেন একটু আলাপ হলো যে আগে বলা হয়নি ইনক্লুসিভ নির্বাচনের কথা, একদম আনট্রু। কেন লাস্ট ইলেকশনে আমরা ওটা নামই দিয়ে দিয়েছিলাম আমি তুমি দামি নির্বাচন। এবং আপনি জানেন, আপনি অনেকগুলো অনুষ্ঠান করেছেন এবং আপনার কাছে ফোন আসছিল, আপনাকে থ্রেট করা হয়েছিল, তো আপনি জানেন এটা। 18 নির্বাচনে রাতের বেলা ভোট হয়েছে, এটাও আলোচনা হয়েছে, হয়নি এরকম না। এখন যেটা দেখি যে মানে এই 14, 18, 24 এই যে বিগত 10 বছরে অনেক লোকের চেহারাই চিনতাম না, তাদেরকে মিডিয়াতে দেখতাম না, চেহারা চিনতাম না, হয়তো তারা দৌড়ের উপরে ছিলেন, একটা ডিফেন্স তাদের থাকতে পারে, কিন্তু এখন অনেক লোক এসে অনেক রকম কথাবার্তা বলে। তো আমাদের বাস্তবতা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং কি করা সম্ভব, ফার্স্ট রিপাবলিক করতে পারবো কি না, সেকেন্ড রিপাবলিক কীভাবে করব, অনেক কিছু কিন্তু আলোচনা আসছে। এখন ক্লাসরুম একাডেমিক আলোচনা আছে। যদি আমরা এখন ফার্স্ট রিপাবলিক নিয়ে আলোচনা করি, খুবই মজার আলোচনা হবে। 10 বছর এবং প্রথম 2-3 বছর আমরা গর্দান কাটলাম, গিলোটিন কাদের, সম্রাজ্ঞী এবং তাদের সাথে যারা ছিল। তারপরে 2 বছরে কিন্তু সব বিপ্লবীদের গিলোটিন হয়ে গেল। তারপরে এমন অবস্থা সৃষ্টি হলো যে আমাদেরকে নেপোলিয়ন বোনাপার্ট খুঁজে বের করলো ফ্রান্সের জনগণ, সে ক্ষমতা নিয়ে নিল। হু ওয়াজ নেপোলিয়ন বোনাপার্ট? উনি সেনাপ্রধান ছিলেন। এই যে সেনাপ্রধানের সাথে আলাপ আলোচনা করছেন, তখন আমার নেপোলিয়ন বোনাপার্টের কথা মনে পড়ে। আবার সেকেন্ড রিপাবলিকে যখন যাবেন আপনি 1848 সালে,
47, 48, 49, 51, তখন দেখবেন 1.5 বছরের মাথায় একটা ইলেকশন হলো এবং নেপোলিয়ন থার্ডকে ইলেক্ট করলো ফ্রান্সের লোকজন। তখনও কিন্তু এই যে সেকেন্ড রিপাবলিকের 12টা বাজিয়ে দিল নেপোলিয়ন থার্ড, তিনি নিজেকে সম্রাট ঘোষণা করলেন। এরপর 70 সাল পর্যন্ত যা চলেছে এটা ইতিহাসে আছে, পড়ে নিতে পারি আমরা সবাই। তারপরে একটা প্যারি কমিউন করতে হলো। ইতিহাস কিন্তু আমাদের সামনে আছে এবং আমাদের বাস্তবতাও আছে। আমি খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম ওনার বক্তব্য যে বাস্তবতাটা কি। হ্যাঁ, বাস্তবতা যদি এই হয় তাহলে আপনি যদি ওই চক্করের মধ্যে পড়ে যান তাহলে তো আর নতুন বন্দোবস্ত কিছু হবে না। ওই চক্কর থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সেই চক্কর থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি? তাহলে যে সংস্কার নিয়ে আলোচনা করছি সেখানে রাজনৈতিক দলের যে সংস্কার সেটার উপরে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে আমি এটা পারবো কিনা জানি না, না কেউ আগ্রহী কিনা সেটা আলোচনাই হয় না। আপনি তো এখন পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলকে বলতে শুনিনি। এই প্রসঙ্গে একটা মসজিদের আলাপটা করি। মসজিদে একটা দানের বাক্স থাকে। আমি আমার হুজুরকে একবার জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে দানের বাক্স রাখছেন ওটার উপরে দয়া করে লিখা দেন না যে এখানে হারাম ইনকাম দিবেন না। তো হুজুর আমার বলল, স্যার আপনি এটা কী বললেন? এটা তো হবে না, এটা লেখা যাবে না। আমি কেন লেখা যাবে না? আপনি লিখে দেবেন যার ভালো ইনকাম থাকবে সে মসজিদে দেবে। মসজিদে কেন একটা লোক বেআইনি টাকা পয়সা দেবে? ওইটা না হলে তো মসজিদ তুলাই যাবে না। তো মসজিদের এই অবস্থা। তো আমাদের রাজনৈতিক দলগুলো কি তারা যে চাঁদা তুলে, চাঁদা ছাড়া কিন্তু কোনো রাজনৈতিক দল চলবে না, এটা ক্লিয়ার কাট। আমি একদম ক্লিয়ার কাট বলছি যে আপনারা হয়তো ভাববেন যে চাঁদা কেন তুলবে রাজনৈতিক দল। রাজনৈতিক দল পৃথিবীর কোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা সভ্য দেশে আছে, আপনার ট্রাম্প সাহেব চাঁদা তুলে না, বাইডেন তুলে না, হিলারি ক্লিন্টন তুলেছে না। তো চাঁদা থাকতে হবে। এখন এই চাঁদা তোলাটাকে আপনি করেন, পরিষ্কার করেন যে আমি এই বছর বা এই মাসে আমি এতজনের কাছে এই চাঁদা পেয়েছি, আমি এই খাতে আমাদের চাঁদাগুলো খরচ করলাম, এই ব্যবসায়ী আমাদেরকে চাঁদা দিল। এখন এটাতে একটা মজার আলোচনা হচ্ছে যে এনসিপি বলা হয় যে আপনি ইফতারের টাকা কই পেলেন? আমাদের বন্ধু বান্ধব, যেমন সার্জিস বলছে যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়েছে। মানে এটার তো কোনো আপনি স্বচ্ছতা আসবে না। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়েছে, আমার দাদার সম্পদ আছে, ইফতারের টাকা আমাদের ব্যবসায়ী শুভাকাঙ্ক্ষী দিয়েছে। ব্যবসায়ীর নাম তো বলতে পারছেন না। যখন নাম প্রকাশ করতে বলবেন না না, তখন আপনি বলুন যে বিএনপি তো নাম প্রকাশ করে না, আওয়ামী লীগ করে না, বা জামাতে ইসলাম করে না। জামাতে ইসলাম আবার খুব মজা করে এটা বলতে হবে, এখানে অ্যাডভান্টেজ কিন্তু জামাতের আছে। জামাত কিন্তু তাদের দলীয় কর্মীদের কাছ থেকে যে চাঁদা পায় এটা তুলে দিতে পারে, কারণ তাদের দলীয় কর্মী তো সব রেজিস্টার্ড। কিন্তু আমাদের অন্যান্য রাজনৈতিক দল যারা রাজনীতি করছেন এই আলোচনাটাই যদি আমরা করি যে ভাই আপনারা চাঁদা ছাড়া তো চলতে পারবেন না, কারণ একটা ফুল টাইম পলিটিক্যাল মানুষটা যদি ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে সে কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে না, এটা আমাদের বুঝতে হবে। এবং জনগণকে আমরা অনেক সময় ভুল বোঝাই, চাঁদাবাজ অমুক তমুক হ্যান ত্যান। একটা দল, ইভেন জামাতে ইসলামের মতো দল চাঁদা দিয়ে চলে, কমিউনিস্ট পার্টিগুলোও চাঁদা দিয়ে চলে। চাঁদা নিতেই হয়, মানে নিজেদের সংগঠনের শুভাকাঙ্ক্ষীর চাঁদা দিয়ে করতে হবে। এর আগে যখন যে অনুশীলন পার্টি ছিল, আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, কংগ্রেস ছিল, বা যখনই দল হয়েছে তখনই চাঁদার একটা ব্যাপার আছে। এটাকে কিন্তু আমরা এই সাবকন্টিনেন্টে, এই এশিয়ায় আমরা এটাকে ঠিক করতে পারিনি। তো ওটা তো একটা বড় আলোচনা, ওটা কেউ আলোচনা করে না, করবেও না। কেন ওনারাও করবেন না, ওনারা করবেন কিনা আমি জানি না, করলে করবেন, কিন্তু অন্যান্য দল কিন্তু এটাতে রাজি হবে না। তখন প্রশ্ন উঠবে যে একজন ব্যবসায়ী এখন উনি বিএনপিকে চাঁদা দিলেন সে 5 লক্ষ টাকা, এনসিপিকে দিলেন 1 লক্ষ টাকা, তখন এনসিপি জানে যাবে যে বিএনপিকে সে 5 লক্ষ দিতে আমার 1 লক্ষ দেয় কেন? মানে ছোটো পার্টিকে ছোটো চাঁদা দিবে, বড় পার্টিকে বড় চাঁদা, এটাই তো করবে। ব্যবসায়ী তো তার স্বার্থ দেখবে। তো এই জায়গায় আপনি আমাদের রাজনৈতিক দলগুলো মানে নিজেদের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা নমিনেশন বিক্রি টিক্রি নিয়ে অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চাঁদা একটা আলোচনা হতে পারে এবং এটা নিয়ে আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি। চাঁদা নিয়েও কিন্তু জনাব আবু আলম আমরা আলোচনা করেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে চাঁদা নিয়ে আলোচনা উঠলেই তখন এই আলোচনা আসে যে আওয়ামী লীগ বিএনপি যখন ইফতার পার্টি করে তখন তো সেটি নিয়ে আলোচনা হয় না, বা আমি যে পরিচয় প্রকাশ করব চাঁদাদাতাদের তাদের নিরাপত্তার ব্যাপার আছে। হ্যাঁ, নিরাপত্তার ব্যাপার থাকলে তারা চাঁদা দিবে না, আপনাকে চাঁদা নেবেন না আপনি তার কাছে, আপনি অন্য কারণে তাহলে কিভাবে চলবেন? তারা চলবে পার্টি। যে এনসিপি কিন্তু একটা ভালো জিনিস বলেছে যে তারা ক্রাউড ফান্ডিং করবে। ওই যে আবার ইংরেজি একটা শব্দ, মানে অনেকগুলো ভালো ভালো ইংরেজি শব্দ কিন্তু আমাদের চালু হয়েছে, মানে জনগণের টাকা দিয়ে আমরা গণচাঁদা। জি, এই ক্রাউড ফান্ডিং এর যে বড় বড় গ্রুপগুলো চাঁদা দেবে না সেটা কিভাবে জানবো যদি তারা তথ্য প্রকাশই না করে? প্রকাশ করতে হবে, এটা প্রকাশ না করলে ক্রাউড ফান্ডিং ও তথ্য প্রকাশ করতে হবে। অ্যাকচুয়ালি আমেরিকায় যে চাঁদা তোলা হয় ওটা ক্রাউড ফান্ডিং এর মতো, আপনি 10 টাকাও চাঁদা দিতে পারেন, আপনি
$1,00,000 চাঁদা দিতে পারেন। সো দ্যাট ইজ অলসো ক্রাউড ফান্ডিং। ওখান থেকে আসছি আমরা তো নতুন কিছু বের করছি না, বাট ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে যে চাঁদা তোলা হবে সেইটা, এবং না তার পাশাপাশি তো আপনার রাজনৈতিক সংস্কারটা লাগবে। ওই যে আপনার কাছে 100 কোটি টাকা আছে, আপনি 20 কোটি টাকা খরচ করতে পারবেন, আর আমার কাছে 1 লাখ টাকাও নেই, আমি কয় টাকা খরচ করতে পারবো। সো ওইখানে কিন্তু আমাদের আইন কানুন আছে যে আপনি কি পোস্টার করতে পারবেন, আপনি কি কি করতে পারবেন, কত টাকা খরচ করতে পারবেন, আইন আছে, বাট প্রয়োগ নাই। এর মধ্যে এই আইনটা আমরা কিভাবে, একটা আইন তো মোটামুটি পালন হচ্ছে এখন, যে কালার পোস্টার নাই, ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে, বাট এইখানে আইনটা কিভাবে ভঙ্গ করা হয়। আমার ভাই এই টাকাটা দিয়েছে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। জনাব রেজওয়ান হক, আপনার কাছে যেতে চাই। সার্জিস যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যায় আপনি কতটা সন্তুষ্ট যে তার টাকা নেই কিন্তু তার ফ্যামিলির আছে, উনি সেই টাকা খরচ করছেন এবং যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটি আসলে এখন এসে সম্ভব নয়? সার্জিসের বক্তব্যের সঙ্গে আমি একমত নই। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু আপনি আপনার এমপি হওয়ার জন্যে আপনি পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ করছেন, তাই না? আপনি বলছেন যে আমারও শোডাউন করা ছাড়া আমি ভোটে দাঁড়াইলে জামানত থাকবে না। আপনি ওই সিস্টেমটার বিরুদ্ধে কাজ করেন। আপনারা, আলম ভাই আপনাকে বলেছে যে আপনারা নতুন সংবিধান চাচ্ছেন, এটা বিশাল একটা বড় দাবি, মৌলিক পরিবর্তন। আপনারা সেকেন্ড রিপাবলিক চাচ্ছেন। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ফাইট করেন যে না, এইবারে সামনের ইলেকশনে কোনো ধরনের শোডাউন করা যাবে না, টাকা খরচ, ইলেকশনের খরচ যেটা খাতা কলমে যেটা লেখা থাকে তার মধ্যেই থাকতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করার জন্য তো কমিশন প্রস্তাব দিয়েছে, তার মধ্যে এসব বিষয়গুলি আছে। আপনি সেটা এস্টাবলিশ করার চেষ্টা করেন। সেটা না করে আপনি আওয়ামী লীগ বিএনপি যেটা করেছে আপনি সেটার সঙ্গে কেন কম্প্রোমাইজ করতে যাচ্ছেন? সো এটা তো একেবারে আমি মনে করি সুবিধাবাদী একটা পলিসি। এবং সার্জিসের ঠিক আছে, তার ফ্যামিলি টাকা আছে, সে না হয় টাকা খরচ করে পার পেয়ে গেল। এই এনসিপির তো আরও ক্যান্ডিডেট থাকবে, 300 আসনে থাকবে, তো তারা তো পারবে না। তো বৈষম্য তো দলের মধ্যেই হচ্ছে, একটা পলিসি তো হওয়া উচিত, তাই না? তো আর চাঁদার কথা যেটা আলোচনা হচ্ছিল এর আগে, এই যে নতুন দলের যে কি বিশাল একটা অনুষ্ঠান করে দলের আত্মপ্রকাশ হইলো, তারপরে যে আপনার 5 স্টার হোটেল সহ বিভিন্ন জায়গায় অ্যাম্বার বক্স দিয়েছেন, তারা বলেছেন ইফতার হচ্ছে, এগুলির ব্যাপারে যখন জানতে চাওয়া হচ্ছিল তখন নাহিদ কিন্তু একটা কথা বলছে যে না, আমাদেরকে অনেক সুবর্ণোধ্যায়ী, আমাদেরকে অনেক ধনিক শ্রেণী বা তারা চাঁদা দিচ্ছেন, কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে পারছি না এই কারণে, তাহলে তাদের নিরাপত্তা কে দিবে? আমি তো এটা বুঝতে পারছি না যে এনসিপিকে চাঁদা দেওয়ার কারণে নিরাপত্তা সংখ্যায় কেন পড়বে তারা এই সময়ে। এটা তো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমি অমুককে চাঁদা দিচ্ছি। চাঁদা দিলে নিরাপত্তা ক্রাইসিস কেন হবে? এটা আমার বুঝে আসে না। আমি সর্বোপরি মনে করি শেষ করতে হবে, সার্জিসের এই বক্তব্য অনেকখানি সিস্টেমের, যে সিস্টেমটা আপনি বিরোধিতা করছেন সেই সিস্টেমের সঙ্গে কম্প্রোমাইজ করছেন আপনি, যেটা এনসিপির কাছ থেকে আশা করা যায় না। সার্জিসের যে জনপ্রিয়তা সেটার জন্য মোটর বাইকের লাগে না বা হেলিকপ্টার লাগে না, তাদের এই জনপ্রিয়তায় তাদেরকে ভোটে জেতানোর জন্য যথেষ্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো বিষয়টি।